দর্শক ভাবছেন এটা কোন দেশের জার্সি, আর এই জার্সি পেলাম কোথা থেকে? লাইফবয় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে আপনিও পেতে পারেন এক্সক্লুসিভ পুরস্কার জেতার সুযোগ। ইতিমধ্যেই 1100 জন বিজয়ী জিতেছেন আকর্ষণীয় পুরস্কার। লাইফবয় 90 গ্রাম প্যাক কিনে এক নিঃশ্বাসে গোল বলুন আর জিতে নিতে পারেন জার্সি সহ বিভিন্ন পুরস্কার। ক্যাম্পেইন চলবে আগামী 19 জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন লাইফবয় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। এবারে চলে যাচ্ছি সংবাদ শিরোনাম এবং মূল আয়োজনে। বিশ্বকাপের রাতে ফ্রান্স ইরাক ম্যাচ চলছে, আর্জেন্টিনা অস্ট্রিয়া লড়াই। গোল পেলেই মেসি গড়বেন রেকর্ড। টিএসসিতে খেলা দেখতে ভক্তদের ভিড়। অবশ্যই 7 গোল দেবে, এটা আমরা আশাবাদী। কত ম্যাচে হ্যাটট্রিক করে দেখাইছি, এবার আমরা জিতবো, আর্জেন্টিনাই জিতবে, এবার আর্জেন্টিনাই কাপ নেবে। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত করতে গুরুত্ব। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা সহ দেশের 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের। মাঠে থাকবে 30 জুন পর্যন্ত। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতার অংশ। মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে। অপরাধীদের ঘেরাটোপে রাজধানীর মোহাম্মদপুর। ছিনতাই, চাঁদাবাজি সহ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। কাজে আসছে না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ। আগের চেয়ে ভালো ছিল, কিন্তু ইদানিং দিন আবার একটু খারাপের দিকে। বেশি একটা ভালো যায় না, ভয় আতঙ্ক। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে এবার রায় ইনুর বিরুদ্ধে। জানা যাবে 30 জুন। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে 6 জনকে হত্যার অভিযোগ। ধীরে ধীরে খুলছে শান্তির দুয়ার। এবার ইরানের ওপর থেকে তেল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। কার্যকর থাকবে আগামী 60 দিন। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দর্শক, বিশ্বকাপে যে গ্রুপের ম্যাচে এই মুহূর্তে আর্জেন্টিনা লড়ছে অস্ট্রিয়ার বিপক্ষে। জয়ী দলের নিশ্চিত হবে নকআউট পর্বে খেলা। বড় পর্দায় খেলাটি দেখতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে উদ্যোগ। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, খেলা দেখতে আসা ফুটবল ভক্তরা কি বলছেন? হাজার মাইল দূরে ফুটবল হলেও বাঙালি যে ফুটবল প্রেমী সেই প্রমাণ কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আঙিনা। আর ঠিক বাংলাদেশ সময় 11টার সময় কিন্তু অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনার খেলাটি শুরু হওয়ার কথা, এবং যে খেলাকে কেন্দ্র করে কিন্তু পুরো টিএসসি আঙিনা উচ্ছ্বাস এবং আনন্দে মেতে উঠেছে। এবং যে আনন্দ এবং উচ্ছ্বাসের মূল জায়গাটাই কিন্তু যারা ফুটবল ভালোবাসে, ফুটবল প্রেমীরা রয়েছে, তাদের ফুটবলের প্রতি ভালোবাসা। এবং এই পুরো টিএসসি আঙিনা কিন্তু এক টুকরো নীল, এক টুকরো আকাশে এবং সাদায় পরিণত হয়েছে। এখানে যারা এসেছেন সবাই কিন্তু আর্জেন্টিনার যে প্রিয় জার্সিটি রয়েছে সেই প্রিয় জার্সিটি পরে এসেছেন। তার পাশাপাশি কিন্তু সবাই হাতে পতাকা নিয়ে এসেছেন। আর্জেন্টিনার পতাকার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকাই নিয়ে এসেছেন। এবং আর ঠিক খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে যারা আর্জেন্টিনার ভক্তরা রয়েছে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, আর সেই আনন্দে কিন্তু বারবার একটি নামই ধ্বনিত হচ্ছে, সেটি কিন্তু বারবার শোনা যাচ্ছে মেসি এবং আর্জেন্টিনা, মেসি এবং আর্জেন্টিনা। এবং এখানে যারা উচ্ছ্বাসিত ভক্তরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি। এখানে কিন্তু শুধুমাত্র এই বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ফুটবলের প্রতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার বাইরের অনেক জায়গা থেকে অনেক ফুটবল প্রেমীরা এখানে এসে উপস্থিত হয়েছেন।
আমরা দেখেছি যে অনেকেই এসেছেন পরিবার সহ, ছোট বাচ্চা, আমরা দেখেছি ছোট বাচ্চা এসেছেন যারা বাবার কোলে বা মায়ের কোলে উঠে এসেছেন এবং সবাই মিলে এই টিএসসির এই আঙিনায় জড়ো হয়েছেন এবং বাংলাদেশের মানুষদের ফুটবলের প্রতি বা বাঙালির ফুটবলের প্রতি যে ভালোবাসা, যে আবেগ মিশে থাকে, সেই আবেগের জায়গা থেকে কিন্তু সুদূর যে আর্জেন্টিনার ভক্তরাই এখানে উপস্থিত হয়েছেন সেটি কিন্তু না। আমরা কিন্তু দেখেছি এখানে যে 42টি দলের খেলা হচ্ছে, সেই 42টি দলের বিভিন্ন দলের সমর্থকেরা, ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের কিন্তু একটাই কথা যে আমরা আসলে ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসার জায়গা থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং যখন খেলা শুরু হয় তখন কিন্তু মেসির যে উন্মাদনা, মেসি যখন মাঠে আসে, সেই মাঠে আসার পরপরই কিন্তু মেসি যখন আসলে মাঠে আসে তখন কিন্তু এই যারা আর্জেন্টিনা ভক্তরা রয়েছে, আর্জেন্টিনা ভক্তদের যে উচ্ছ্বাস ছিল এবং সেই উচ্ছ্বাস কিন্তু ছিল বাধ্যতা, যে উচ্ছ্বাসটি কিন্তু আসলে প্রমাণ করে দেয় যে বাঙালি বরাবরই ফুটবলের প্রতি ভালোবাসার জায়গা ছিল। সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু এখানে রাতভর তারা উল্লাস করবে এবং আর্জেন্টিনার ভক্তদের চাওয়া আর্জেন্টিনাই আজকে আসলে জিতবে। রুবায়েত, এই ছিল টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলার আপডেট জানাচ্ছিলেন, ভক্তদের কথা জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। এদিকে বিশ্বকাপের আই গ্রুপের ম্যাচে রাতে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি ইরাক। খেলা শুরু হবে রাত ৩টায়। আরেক ম্যাচে ভোর ৬টায় সেনেগালের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ফিফা বিশ্বকাপের মঞ্চ শুধু ফুটবলের লড়াই নয়, এটি আবেগ, ইতিহাস, স্বপ্ন আর বাস্তবতারও লড়াই। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে গোল করে অলিভিয়ে জিরুকে টপকে ফরাসিদের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জাস্ট ফন্তেইনে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে চূর্ণ করে দিয়েছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। টানা ১৪ ম্যাচে গোল করা ফ্রান্সের এই বিধ্বংসী আক্রমণ ভাগ ৪ গোল খাওয়া ইরাকি রক্ষণের জন্য বড় বিপদের কারণ। থিয়েরি ওরির ২৮ বছর আগে রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ফরাসি হিসাবে বিশ্বকাপে অভিষেক গোল করা ব্র্যাডলি বারকোলা এই ম্যাচে শুরু থেকেই 3-ম্যান অ্যাটাকে এমবাপ্পের সঙ্গী হতে পারেন। একদিকে দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যাদের লক্ষ্য শিরোপা, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরাক, যাদের কাছে ৪০ বছর পর বিশ্বকাপে ফেরাটাই এক বিশাল অর্জন। কাগজে কলমে এই ম্যাচ একপেশে হওয়ার সব উপকরণই আছে। ফিফা র্যাঙ্কিংও তার স্পষ্ট প্রতিফলন। ফ্রান্স ৩ নম্বরে, ইরাক ৫৭। ফরাসিরা তাদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে রয়েছে। এই ম্যাচে জয় পেলে শেষ ৩২-এ টিকিট নিশ্চিত হয়ে যাবে। নরওয়ে তাদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে শুরুটা করেছে রাজকীয়ভাবে। দলে প্রাণ ভোমরা আর্লিং হালান্ড তার প্রথম বিশ্বকাপে শুরুতেই পেলেন চোরা গোল ব্যবধানে ফ্রান্সের চেয়ে এগিয়ে থাকা দলটি এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট পেলে নিশ্চিত হবে নকআউট পর্ব। অন্যদিকে সেনেগাল প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারলেও মাঠের লড়াইয়ে ফরাসিদের বেশ ভয় পাইয়ে দিয়েছিল, বিশেষ করে ১৮ বছর বয়সী তুর্কি ইব্রাহিম এমবায়ে। তবে এবার হারলে এবং অন্য ম্যাচে ফ্রান্স পয়েন্ট পেলে সেনেগালের নকআউটের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে। পরিসংখ্যান বলছে ২০০৬ সালের একমাত্র দেখায় নরওয়েকে ২-১ গোলে হারিয়েছিল সেনেগাল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবারে অন্য প্রসঙ্গ। মালয়েশিয়ায় সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে স্থানীয় সময় রাত ১১টা ৫ দালিয়ান ঝুইশিজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরের প্রধানমন্ত্রী ও তার সহধর্মীকে স্বাগত জানিয়েছেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংরিলাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি 2 দিন অবস্থান করবেন। দালিয়ানের পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। এর আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সোমবার স্থানীয় সময় সকাল 8:30 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী।
বাংলাদেশে প্রধানমন্ত্রীকে লাল গালিচার অভ্যর্থনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। নানা আনুষ্ঠানিকতা শেষে সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতা প্রায় 1.25 ঘন্টা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যেতে পেরে তিনি আনন্দিত। দেশটিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের আলোচনা বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। আশা করি রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধানে এক হয়ে কাজ করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। সোমবার পুত্রাজায়ায় যৌথ ব্রিফিংয়ের পর তিনি একথা জানিয়েছেন। উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান SM আকাশের সঙ্গে কথা হয়। এবারে দেখে নেব ধারণ করা সেই সাক্ষাৎকারটি। দর্শক, ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে রয়েছেন। এ বিষয়ে একটু আলোচনা করতে চাই। নিউজরুম থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান SM আকাশ। আকাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই সহজভাবে, চীন তো বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর গেলেন, প্রত্যাশা কতটুকু বা এই সফরের তাৎপর্য কি? তাৎপর্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্যময়। কারণ আমরা জানি যে এই প্রধানমন্ত্রী কোথায় প্রথম সফরে যাবেন এটা নিয়ে কিন্তু সবার নজর ছিল। আঞ্চলিক শক্তিগুলোর নজর ছিল, আন্তর্জাতিক শক্তিগুলোর নজর ছিল। তো তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং তিনি চীনে গিয়েছেন। চীন, যেমনটি আপনি বলছিলেন, যে আমাদের বড় উন্নয়ন সহযোগী। তো এখন চীনে কেন প্রথম দ্বিতীয় সফরতে গেলেন? এখন আপনি খেয়াল করেছেন কিনা যে শনিবার যেদিন গেলেন তার আগের দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেখা করেছেন, জাপানের রাষ্ট্রদূত দেখা করেছেন, ইন্ডিয়ার রাষ্ট্রদূত গিয়েছিল, হাই কমিশন গেছে, ব্রিটিশ হাই কমিশনে গিয়েছে। ছুটির দিনে কেন সবাই গেলেন? তার মানে তারা আসলে জানতে চায় যে চীনের সাথে তাদের এনগেজমেন্টটা, বাংলাদেশ সরকার এনগেজমেন্টটা কী হবে, এবং তাদের কথাও কিছু বলতে চায়। তার মধ্যে হচ্ছে আন্তর্জাতিক মহলের এবং এই রিজিওনাল আঞ্চলিক মহলেরও আগ্রহ আছে।
তো আমার মনে হয় যে এই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকারের যে উদ্যোগ এবং তিনি যে বেছে নিয়েছেন, এটা তিনি প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশ সবার আগে, তিনি যেখানে ভালো মনে করবেন, বাংলাদেশের স্বার্থ যেখানে ভালো, সেটা সেই বিবেচনায় তিনি সেটা করেছেন। নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এই তাৎপর্যের সঙ্গে চীন তো বড় শক্তি পৃথিবীর, যুক্তরাষ্ট্র রয়েছে, পাশের দেশ ভারত রয়েছে, সেখানে না গিয়ে এটা কি চীনের দিকে এক ধরনের ঝুঁকে পড়া কিনা, বা এটার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিনা বাংলাদেশের? অনেকেই বলছে যে তারেক রহমান চীনে গেলেন, এটা চীনে ঝুঁকে পড়লেন কিনা, এটা তার জন্য কঠিন পরীক্ষা কিনা। পররাষ্ট্র বা কূটনৈতিক সম্পর্ক কিন্তু সবসময় কিন্তু চ্যালেঞ্জিং, এবং এটা সবসময় পরীক্ষা দিয়েই এগোতে হয়। এবং এটা কিন্তু একটা দেশের সাথে একটা সফর দিয়ে কিন্তু কখনোই বলা যায় না যে সেই দেশের দিকে ঝুঁকে পড়লেন। সেই দেশে গিয়েছেন, তাদের সাথে যেহেতু উন্নয়ন সহযোগী, তাদের সাথে অনেকগুলো চুক্তি হবে, বাণিজ্যের বিষয় আছে, সহযোগিতার বিষয় আছে, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে সেটাও অগ্রগতি হতে পারে, তাদের বিনিয়োগ আছে, ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা হবে, চুক্তি হবে, সমঝোতা হবে, একটা দেশের সাথে একটা সম্পর্কের উন্নয়ন হবে। তার মানে এই না যে একদিকে ঝুঁকে পড়া, এটা মোটেই সেটা নয়। তার কারণ এরপরে দেখা যাবে যে তিনি যেহেতু ভারতের দৃষ্টি থাকবে, ভারতের কনসার্ন থাকতে পারে যে এই কথাগুলো কেন আসছে, তার দিকে ঝুঁকে পড়লেন কিনা। কারণ আগের সরকার, শেখ হাসিনার সরকার ভারতের দিকে এত বেশি ঝুঁকেছিলেন যে সেখানে ভারতে না গিয়ে চীনে গেলেন, এই জন্য কথাটা উঠেছে। কিন্তু এটা না, কিন্তু এটা আমার মনে হয় যে বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি করতে যাচ্ছেন। চীন দিয়ে শুরু করেছেন, প্রয়োজনে ভারতের সাথে যখন সময় সুযোগ হবে, ভারতের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, সেখানেও যাবেন, সেখানেও কথা বলবেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, সেটার সাথেও করবেন। কিন্তু চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে পরাশক্তি, আঞ্চলিক শক্তি, এদের সাথে যে ভারসাম্য রক্ষা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এবং সেটা বাংলাদেশ পাবে বলে আমার মনে হয়। নিশ্চয়ই ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আপনি নিউজ রুমে। দর্শক, বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে, অর্থাৎ বাংলাদেশের জন্য যেই কূটনীতি, সেটি নিশ্চয়ই তারেক রহমান করছেন। এই আলোচনাটি আমি করবার চেষ্টা করছিলাম বার্তা প্রধানের সঙ্গে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র জানিয়েছে রাত 9:28:54 এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 16 কিলোমিটার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই জন্য সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠিটি দেওয়া হয়। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রামে 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। 2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। দলটির কার্যক্রম এখন অনলাইন ও ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন। দিনটি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। যে কোনো প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে 6টি জেলায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী। 30 জুন পর্যন্ত মাঠে থাকবেন তারা। এ নিয়ে সোমবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে। নির্বাচনের পর সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও নতুন করে মোতায়েনের সঙ্গে পুলিশের ওপর আস্থাহীনতার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইনেট টু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি। এটা রুটিন ওয়ার্ক। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সনাতন ধর্মাবলম্বী নেতারা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অপরাধীদের ঘেরাটোপে বন্দী রাজধানীর মোহাম্মদপুর। কোনোভাবেই থামছে না ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। মাঝে মধ্যেই ঘটছে সহিংসতা ও রক্তপাত। একসময়ের শান্ত এলাকা এখন আতঙ্কের জনপদ।
রাত কিংবা দিন সবসময় মোহাম্মদপুরের বসিলা জেনেভা ক্যাম্প, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং ও আদাবরের বাসিন্দাদের ভয় তাড়া করে বেড়ায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আর প্রকাশ্যে চাঁদাবাজি এখন নিত্যদিনের বাস্তবতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পেছনে অন্যতম কারণ কিশোর গ্যাং। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আর মাদক বাণিজ্য ঘিরে মোহাম্মদপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর অপরাধী চক্র। কথা কাটাকাটির মতো তুচ্ছ কারণেও এরা মেতে উঠছে রক্তক্ষয়ী সংঘর্ষে। 16 জুন আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে প্রায় 3 লাখ টাকা ও বিকাশের লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে মামুন নামের এক ব্যক্তি এর নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। জড়িতদের ধরতে ঘটনার দিন বিকেলেই মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায় আদাবর থানা পুলিশ। ওই সময় সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে আদাবর থানার ওসি সহ কয়েকজন আহত হন। এটি সেই বিকাশ দোকান। গত মঙ্গলবার শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে টাকা এবং মোবাইল নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুর এলাকায় যে কিশোর গ্যাং এভাবেই আধিপত্য বিস্তার করে চলছে, সেই শফিকুল ইসলামকে কোপানোর দৃশ্য এখনও, সেই রক্ত এখানে পড়ে আছে। শফিকুল রয়েছে হাসপাতালে। আমরা এখন তার পরিবারের সাথে একটু কথা বলতে চাই। আর কি কুমানের কাছে কিছু বলার নাই। আমার পুত্রের জীবনও শেষ করে গেল। মনে করেন টাকা পয়সা যা আছে সব আমার পুত্রের পথের বই বানাইতে হয়ে গেছে। আমার ওয়াইফ এখানে খারাপ না, আমার ওয়াইফকে বললাম কিলো দোকানদারে কবে সাইসার দিকে প্লেয়ার এখানে পড়েছে। টাকার জন্য আসে ধরে সাবাটিতে কোবায়া টাকা টুকা নিয়ে থুয়ে গেছি। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল সেই দিনের ভয়াল ঘটনা তুলে ধরেন। জানান পুঁজি হারিয়ে তিনি এখন নিঃস্ব। হঠাৎ করে পিছন দিয়ে ঢুকে আমার জাপ মারে ধরে বলে যে ওই যে কোবা, তখন ওরা কোবানো শুরু করে দিচ্ছে। আমার কিছু বলে নেই। আমার পকেটে ছিল ক্যাশ 3.5 লাখ টাকা। ওই টাকাটা নিয়ে গেল আর আমার এজেন্ট মোবাইলটা নিয়ে গেল। অপরাধ বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা এড়াতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখানে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে তার কারণে এইরকম অবস্থা। এমপ্লয়মেন্ট দিতে হবে, বিচারহীনতার সংস্কৃতিকে পাল্টে আমাদেরকে আইনি শাসন তৈরি করতে হবে, আমাদেরকে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। স্থানীয়দের অভিযোগ অপরাধ বাড়লেও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়ছে না। মাঝে মাঝে 2-4 জন ধরা পড়লেও মূল হোতারা অধরায় থেকে যাচ্ছে। আগের চেয়ে ভালো ছিল, কিন্তু ইদানিং আবার একটু খারাপের দিকে। বেশি একটা ভালো যায় না, ভয় আতঙ্ক। পুলিশ অবশ্য বলছে মোহাম্মদপুর ও আশপাশের অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চলছে। একে হচ্ছে যে টহল অভিযান প্রি প্ল্যানিং করে অপরাধ কমন, আর একটা হচ্ছে অপরাধ ঘটে গেলে তাদের গ্রেপ্তার করা। আমরা দুইটাতেই সফল। 5টা থানার সমপরিমাণ জায়গা আমার মোহাম্মদপুরের মধ্যে, 5টা থানার সমপরিমাণ জনসংখ্যা আমার এখানে, ফলে এক থানা দিয়ে আমি 5 থানার কাজ করতেছি। বাসিন্দাদের দাবি শুধু সাময়িক অভিযান নয়, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে প্রয়োজন গ্যাং কালচারের মূল উৎপাটন এবং রাজনৈতিক সদিচ্ছা। তবেই ফিরবে জনমনের স্বস্তি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, মোহাম্মদপুর, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে প্রশাসনের নানা তৎপরতার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হয় হতাশ এখানকার সাধারণ মানুষ। এ নিয়ে এবারে থাকছে দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। রাজধানীর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন উন্নতি হচ্ছে না, এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষেরা। আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। কিশোর গ্যাং কি, এরা কোথায় থেকে আসছে, এদেরকে নেতৃত্ব দেয় কি, এদের বড় ভাই? আইনের লোক যদি রাতের বেলা একটু চেক দেয় না, এটা বললে ভুল, চেক দেয় তারা, কিন্তু ওরা নির্দিষ্ট কিছু স্থান আছে। দেখা যাচ্ছে আবার কিশোর গ্যাংয়ের সাথে অনেক অটো চালক আছে, সিএনজি, তারাও কিন্তু জড়িত আছে। এর মাঝে দেখা যাচ্ছে তারা এরকম হয় যে অনেক যাত্রীদেরকে নিয়ে তাদের মতো রাস্তাগুলো নিয়ে যাচ্ছে, ওখানে যায় তারা কিশোর গ্যাং, তাদেরকে আটক করে তাদের ছিনতাই করতেছে বিভিন্ন ধরনের। এরা তো মনে করেন যখন পুলিশটা হলে আসে তখন এরা থাকে না, যখন এরা চলে যায় তারপরেই আসে। এখন তো সবসময় তো পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব না, এই জন্য হয়তো এরা সুযোগ খুঁজে আর কি। আর সবারই জানা, এই অঞ্চলে সবারই জানা, কিন্তু কেউ মুখ খোলে না আসলে। আর সবচেয়ে আমি মনে করি সরকারের বড় এখানেই আছে, আজকে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, 2 দিন পরে জামিন দিয়ে চলে আসে। মনে করেন যে এই প্রত্যেক মোড়ে যে পুলিশ প্রশাসন যদি করে, তাহলে এটা মনে হয় কিছুটা ঠিক হইব আর কি। কিশোর গ্যাং হাতে নাতে অস্ত্র সহ ধরায় দেওয়ার পরেও
যা এক সপ্তাহ না যাইতে সন্ত্রাসীরা আবার যে জায়গায় আসে, তো এই জায়গায় আসার কারণে এই পুলিশরা কিছুই করতে পারবে না। সেনাবাহিনীর দিলে সেনাবাহিনীর সম্পূর্ণভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। আসলে পরিস্থিতি ঠিক হচ্ছে না। এখানে যারা এই লাইনে টাকা উঠায়, চাঁদা নেই, অনেকে অনেকভাবে নেই। যেমন আমরা অনেকের দিয়ে থাকি, একবার একজনে নেই, আরেকবার আরেকজনে নেই। এই শৃঙ্খলা বাহিনীর আরেকটু জোরদার ভূমিকা পালন করা উচিত। মানুষজন, আমরা যারা সাধারণ মানুষ, চলতে আমাদের আসলে অনেক হয়রানির শিকার হতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় 30 জুন। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই তারিখ ঘোষণা করেছেন। মামলায় জাসদ সভাপতি ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। ইলিশ শুধু স্থানীয় চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানি এবং এর বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদী এবং বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালার সমাপনীতে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। শিল্প বর্জ্য এবং বিষাক্ত পদার্থ নদীতে নিঃসরণ বন্ধে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই কথা জানিয়েছেন। আপাতত 60 দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর এই ঘোষণা এলো। এই আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে বলেও নিশ্চিত করেছে উভয় পক্ষ। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন 14 দফার সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে আলোচনায় বসে দুই পক্ষ। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কিছুটা বেঁকে বসেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহকে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলা হতে পারে। এছাড়া সমঝোতা না হলে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র দখল করবে। অবশ্য শেষ পর্যন্ত আলোচনায় বসে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। শান্তিপূর্ণভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানান তিনি। বৈঠকে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া ও লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে লেবানন যুদ্ধ বন্ধের ওপর। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়, পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা শুরুর আগে বিদেশে আটকে থাকা তাদের অর্থ ফেরত, তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সমঝোতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একটি ব্যবস্থা চালুর বিষয়েও রাজি হয়েছে দুই পক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বিশ্বকাপে রাতে ফ্রান্স ইরাক ম্যাচ চলছে, আর্জেন্টিনা অস্ট্রিয়া লড়াই। গোল পেলেই মেসি গড়বেন রেকর্ড। পিএসসিতে খেলা দেখতে ভক্তদের ভিড়। অবশ্যই 7 গোল দেবে, এটা আমরা আশাবাদী। কত ম্যাচে হ্যাটট্রিক করে দেখাইছি, এবার আমরা জিতবো। আর্জেন্টিনাই জিতবে, এবার আর্জেন্টিনাই কাপ নেবে। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত করতে গুরুত্ব। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি
বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা সহ দেশের 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের। মাঠে থাকবে 30 জুন পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতার অংশ। মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে। অপরাধীদের ঘেরাটোপে রাজধানীর মোহাম্মদপুর ছিনতাই, চাঁদাবাজি সহ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কাজে আসছে না আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ। আগের চেয়ে ভালো ছিল কিন্তু ইদানিং দিন আবার একটু খারাপের দিকে। বেশি একটা ভালো বোঝা না, ভয় আতঙ্ক। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে এবার রায় ইনুর বিরুদ্ধে। জানা যাবে 30 জুন সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে 6 জনকে হত্যার অভিযোগ। ধীরে ধীরে খুলছে শান্তির দুয়ার। এবার ইরানের ওপর থেকে তেল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। কার্যকর থাকবে আগামী 60 দিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।